আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও পরিবেশ নিয়ে মত বিনিময় সভা। দেশে প্রতিদিন গড়ে ৩ শিশু অপহরণের শিকার। সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান বরখাস্ত। জানুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমরাই পারি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে। সংগঠন পরিচ্ছন্ন নোয়াখালী সিএন এর সদস্যরা। পরিবারে বেশি নির্যাতনের শিকার হয় নারী। শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। সিটি কর্পোরেশনকে জিম্মি করেছিল ফ্যাসিস্ট তাপস। মান্দার হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে অভিযান ও মাছ জব্দ। হেফাজতের সমাবেশে গণহত্যা। শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ঢাকা সড়কে বেপরোয়া শ্রমিক লীগ। ১১৬৪ কোটি টাকা ক্ষতি। বিমানের ৫ কর্মকর্তা কারাগারে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ এনজিওর কাছে ভাড়া ২ বছর। মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব ফিরিয়ে দিতে হবে, মেজর হাফিজ। ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা। পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে। বড় জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। দুর্বল দলের বিপক্ষে পয়েন্ট হারালো ইউনাইটেড। এবারে বিস্তারিত। পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজনগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী শিক্ষা ব্যবস্থা হবে আধুনিক ও গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও পরিবেশ নিয়ে আজিজনগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মত বিনিময় সভা করেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আহমেদ তানু। মত বিনিময়ে এই কথা বলে বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিমের ভিডিও চিত্রে বিস্তারিত জানছেন সিথি জান্নাত। পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজনগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী শিক্ষা ব্যবস্থা হবে আধুনিক ও গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও পরিবেশ নিয়ে আজিজনগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আহমেদ তানু। মতবিনিময়ে এই কথা বলেন। কেন্দ্রীয় ৩৮টি ছাত্রদলের মধ্যে লামায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার ইসলাম, আজিজনগর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম, যুগ্ম আহ্বায়ক অমিত হাসানদের সাথে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও সামগ্রী বিতরণ করা হয়। আজিজনগর এর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার পর বিভিন্ন সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন করলে শিক্ষার্থীরা উত্তর দেয়। উত্তর দিতে পারা শিক্ষার্থীদের মাঝে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কলম, খাতা, ফুটবল সহ নানান উপহার প্রদান করেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ও স্থানীয় সাংবাদিক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মতবিনিময়ে বলেন, বাংলাদেশে শিশু অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। সম্প্রতি সিলেটের কানাইঘাটে ৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার এবং রাজধানীর আজিমপুরে ৮ মাসের শিশু আরিসা জান্নাত জাইপার অপহরণের ঘটনা তাৎক্ষণিকভাবে জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং তা জনগণের মধ্যে একটি গভীর উদ্বেগের সঞ্চার করেছে। পুলিশের তথ্যানুসারে প্রতিদিন গড়ে ৩টি শিশু অপহরণের ঘটনা ঘটে এবং অপহৃত ২৯% শিশুকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করাই প্রধান উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানছেন লাবনী আক্তার। বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতির মধ্য থেকে শিশুদের রক্ষা করতে হলে সমাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামগ্রিক কার্যক্রমে ঘাটতি থাকায় অপরাধীরা শিশুদের সহজ টার্গেট হিসেবে বেছে নিচ্ছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে মানবিক সম্পর্কের অবনতি হচ্ছে এবং মানুষের মধ্যে সহমর্মিতা কমে যাচ্ছে, যা এই অপরাধ প্রবণতার আরেকটি কারণ। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে একত্রে কাজ করতে হবে। শিশুদের প্রতি অপরাধ বন্ধ করতে হলে একটি সম্মিলিত উদ্যোগ নিতে হবে, যাতে সমাজে একটি নিরাপদ ও স্বস্তির পরিবেশ তৈরি করা যায়।
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন সই করা প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। বিশেষ করে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানার গ্রেফতারের পর মশিউরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে মশিউর রহমানকে 18 অক্টোবর থেকে সরকারি চাকরির আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সময়কালে তিনি রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। মহিউরকে ডিবি পুলিশ 20 সেপ্টেম্বর গ্রেফতার করে। আমার একটি স্বপ্ন একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার, কিন্তু আমার একার পক্ষে হয়তো কাজটি করা আদৌ সম্ভব নয়। তখনই সম্ভব হবে যখন আমার শব্দটি হবে আমাদের। এবং হ্যাঁ, একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সচেতনতা প্রয়োজন। সেই সঙ্গে আমাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে। আমরা যদি নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে দেশকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না? আসলে আমাদের শরীর পরিষ্কার রাখার পাশাপাশি মনকে পরিষ্কার ও সুন্দর করতে হবে। মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার। আসলে এই গানটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে এর প্রশংসা করলাম। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এমন প্রচারণা ও সচেতনতামূলক বৃদ্ধি করা একটি সময়োপযোগী উদ্যোগ। ভোলা প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। আমার একটি স্বপ্ন একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার, কিন্তু আমার একার পক্ষে হয়তো কাজটি করা আদৌ সম্ভব নয়। তখনই সম্ভব হবে যখন আমার শব্দটি থেকে আমাদের হবে। আর হ্যাঁ, একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সচেতনতা প্রয়োজন। সেই সঙ্গে আমাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে। আমরা যদি নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে দেশকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না? আসলে আমাদের শরীর পরিষ্কার রাখার পাশাপাশি মনকে পরিষ্কার ও সুন্দর করতে হবে। মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার। আসলে এই গানটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে এর প্রশংসা করলাম। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এমন প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করা একটি সময়োপযোগী উদ্যোগ। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে একদল তরুণ তরুণী। তাদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন নগরী তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে গঠিত নোয়াখালী সিএন নামক এই সংগঠনটি পরিচ্ছন্নতার লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা আবর্জনা ছুঁড়ে না ফেলে সিটি কর্পোরেশনে স্থাপিত ডাস্টবিনে ফেলার মানসিকতা তৈরি করা, ফলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তারা বলছেন, এরপরও মানুষ ডাস্টবিনে ময়লা ফেলছেন না। যতদিন মানুষ নিজে সচেতন না হবে, ততদিন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না। তাই মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে পরিচ্ছন্ন নোয়াখালী সিএন সংগঠনের সদস্যরা কাজ করছে। বাংলাদেশকে পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে তৈরি করবে। সামান্য একটু নোংরার জন্য যেন হাজারো মানুষের কষ্ট না হয়, বিবেককে প্রশ্ন করুন। আপনার যত্রতত্র ময়লা ফেলার জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে না তো? এদিকে সম্প্রতি পরিচ্ছন্ন নোয়াখালী সিএনের পক্ষ নোয়াখালী সদস্যসহ নোয়াখালীর সব উপজেলায় তার চারপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে তাদের পক্ষ থেকে বলা হয়, অভ্যাস একদিন যেমন গড়ে ওঠে না, তেমনি একদিনে তা একদিনে বদলানো সম্ভব নয়। কেবল অনবরত চর্চাই আনতে পারে পরিবর্তন। আমরা সমাজের ঘুণে ধরা বদ অভ্যাসগুলো সুঅভ্যাসে রূপান্তরের নেশায় এগিয়ে চলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা সাম্প্রতিক গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এখন একটি নতুন রাজনৈতিক দল রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এই আন্দোলন এবং সংশ্লিষ্ট জাতীয় নাগরিক কমিটি বিশেষ করে তরুণ নেতৃত্বের উপর নির্ভর করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের পরিকল্পনা করেছে। গণ অভ্যুত্থানের পর তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনর্বহালের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে। নতুন দলের নেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে, যদিও তাকে দলের গঠনের আগে সরকারি পদ ত্যাগ করতে হবে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও এটি তরুণদের ওপর কেন্দ্রীভূত হবে।
বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন জেলা সফর করেছেন এবং সেখান থেকে দলের গঠনের বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে দেশের বিভিন্ন থানার এবং জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে, যা নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়ায় সহায়ক হবে। নতুন রাজনৈতিক দলটি যাতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারে, সেই সাথে এর নেতৃত্ব তরুণদের হাতে থাকে, এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন রাজনৈতিক দলটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। অবদানযোগ্য নেতাদের একটি সমন্বয় সংস্থানে আসুন নতুন দলকে শক্তিশালী করে সবার স্বার্থ বিবেচনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আশা করা হচ্ছে আগামী জানুয়ারিতে এই দলের ঘোষণা আসতে পারে। বাংলাদেশে নারীর প্রতি নির্যাতনের সমস্যা একটি গভীর ও জটিল সামাজিক সমস্যা। লিনার মতো অনেক মহিলা যারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তাদের অভিজ্ঞতা তুলে ধরেছে। লিনার নিজের সহ্য শক্তি ও মানসিক চাপে সীমা ছাড়িয়ে যাওয়ার পর মহিলা পরিষদের সাহায্যের জন্য আসেন, যেখানে তাকে ডিভোর্সের পথ নিতে পরামর্শ দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী নারীদের মধ্যে নির্যাতনের ঘটনা বাড়ছে এবং আইনগত সহায়তার অভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মানসিক চাপ নির্যাতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুলিশের হেল্পলাইন 999 এর তথ্য অনুযায়ী নির্যাতনের অভিযোগের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, যা সরকার ও সংগঠনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়তা ইঙ্গিত করে। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সামাজিক অবস্থা পরিবর্তন, নারী পুরুষের মধ্যে সমতার প্রতিষ্ঠা এবং নারীদের জন্য নিরাপত্তা বৃদ্ধি প্রয়োজন। এছাড়াও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত দ্রুততার সাথে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া এবং নির্যাতিত নারীদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরি করা। নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মতো উদ্যোগসমূহ এই সমস্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে, কিন্তু এসব উদ্যোগের সফলতা নির্ভর করে সাধারণ মানুষের মনোভাব ও আচরণের পরিবর্তনের উপর। নারী অধিকার রক্ষার জন্য সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। দীর্ঘ 16 বছর একাধারে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা। প্রশাসনকে ব্যবহার করে বারবার কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকেন তিনি, আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তার দলের নেতারা অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া তারা লুটপাট করেছেন দেশের বিপুল সম্পদ। যা জানা গেছে, দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতার 1423 জন নিহত হয়েছেন। আন্দোলন ঘিরে 22,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে 587 জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন। 92 জনের 2 চোখে গুলি লেগেছে, 2 চোখেই নষ্ট হয়ে গেছে। অবশেষ 2 মাসের আন্দোলনে 5 আগস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করেন। পরে তিনি পালিয়ে ভারত চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন, কেউ গ্রেপ্তার হন। এছাড়া অনেক নেতা আত্মগোপনে আছেন। অনেক নেতাকর্মীদের নামে গণহত্যা দায়ে হত্যা মামলা রয়েছে। এরপরও শেখ হাসিনা, তার দলের নেতারা দেশ ও নোবেল জয়ী ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা বারবার খুনি হাসিনার ফোন আলাপেই প্রমাণ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। এত লোক খুন করার পরেও তার ভেতর কোনো অনুশোচনা নেই। নেটিজনরা বলছেন, যারা অন্যায় করে ক্ষমা চায় তাদের ক্ষমা করা যায়, কিন্তু খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেও কোনো অনুশোচনা করেনি, বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তার কোনো ক্ষমা হতে পারে না। দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে। শবনম মুস্তারি নামে একজন ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। আগে থেকেই তিনি হিতাহিত জ্ঞানশূন্য ছিল। ক্ষমতা হারানোর পর বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই মহিলা। শেখ হাসিনার লজ্জা থাকা দরকার যে তার জন্য কত শত শত প্রাণ দিতে হয়েছে, তাও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগসমূহ নির্ভরশীল ছিল রাজনৈতিক বিবেচনার উপর, যেখানে দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং অযোগ্য ব্যক্তিদের পক্ষে পরীক্ষায় পাশ করানোর ব্যবস্থা করা হয়েছে। তারা দাবি করছেন যে তাপস প্রায় 813 জনকে স্থায়ী এবং 296 জনকে অস্থায়ী নিয়োগ দিয়েছেন,
যেখানে প্রায় সবাই অসাধু উপায়ে নিয়োগ পেয়েছে। তাপসের নিয়োগ পদ্ধতি ছিল যথেষ্ট বিতর্কিত, যেখানে উল্লেখযোগ্য পদে কাকে নিয়োগ দেওয়া হবে সেটি ব্যক্তিগত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হতো। এছাড়া প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও প্রচলিত রয়েছে। শিশু পার্কের আধুনিকায়নে 603 কোটি 81 লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা সরকারের অনুদানের পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজের তহবিলের মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রকল্পটি তাপসের সময় অনুমোদনের পর সমালোচনার সৃষ্টি হচ্ছে তার ব্যবস্থাপনায়। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। তাপস ব্যক্তিগত গাড়ির বহর ব্যবহারের অভিযোগও গণমাধ্যমে এসেছে, যেখানে সিটি কর্পোরেশনের টাকা ব্যবহার করে ব্যক্তিগত কাজকর্ম সম্পাদনের অভিযোগ উঠেছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ টাকার অপব্যবহারের দিকটি একটি বড় সমস্যার উদ্ভব ঘটায়। সব সত্ত্বেও বর্তমানে তাপসের অবস্থান অনিশ্চিত এবং তার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাগুলো রাজনৈতিক বিবেচনা সম্বন্ধিত। এর ফলে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও প্রশাসকেরা মুখ খুলতে চাচ্ছেন না। নওগাঁর মান্দায় হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করেছে অভিযান ও মাছ জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হিলনা বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম রাজুয়ের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নওগাঁর মান্দায় হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে অভিযান ও মাছ জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হিলনা বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া। এ সময় অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ করেন এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে মাইকিং করে সকলকে সতর্ক করেন। পরে জব্দকৃত মাছগুলি স্থানীয় সবাই বাজারে নিলামে 28,500 টাকায় বিক্রি করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিন জাহান লুনা, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান SM মুখলিসুর রহমান কামরুল সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া সহিংসতার কথা আমাদের সকলের জানা। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। পরিকল্পিত গুলি চালানোর মাধ্যমে জনতার উপর আক্রমণ করে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে, যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ইপ্পাতারা রোহান আহসানের মা তার ছেলে হারানোর এবং প্রশাসনের চাপের কথা উল্লেখ করে বলেছেন যে তিনি আগে কিছু বলেননি, কিন্তু এখন বিচার প্রাপ্তির আশা করছেন। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। বিভিন্ন রাজনীতিবিদদের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে তারা পরিকল্পনা এবং নির্দেশনার মাধ্যমে এই সহিংসতার জন্য দায়ী। এই অভিযোগ এবং ঘটনার বিশ্লেষণ দেশের রাজনৈতিক পরিবেশে নতুন বিতর্ক সৃষ্টিতে সহায়ক হতে পারে এবং এটি হত্যা, মানবাধিকারের লঙ্ঘন এবং গণতান্ত্রিক অধিকার বিষয়ক আলোচনা পুনরুজ্জীবিত করবে। হেফাজতে ইসলামের ওই আন্দোলন এবং ঘটনার প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে গভীরভাবে জড়িত। 2013 সালের শাপলা চত্বরের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায়, যা আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয় হতে পারে। যে কোনো মা যেন আর কখনো তার সন্তানকে না হারায়, এই আশা রাখেন ইফফাতারা। এই ধরনের ঘটনা যে শুধু রাষ্ট্রীয় সহিংসতার প্রকাশ সেটি নয়, বরং এটি একটি পরিবার এবং সমাজের ওপর কত বড় আঘাত আনে তা বোঝার জন্য এই ধরনের অভিযোগ খুবই প্রয়োজনীয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত রিকশার জন্য কাজ করা শ্রমিক লীগের নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক সড়ক অবরোধ ও সহিংসতার অভিযোগ উঠেছে। শ্রমিক লীগের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করছেন এবং এই সংস্কার আন্দোলনে সাধারণ রিকশা চালকদের উপর হামলা ঘটেছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে বিক্ষোভ চালাচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য বড় বাধা সৃষ্টি করেছে। নারীদের রয়েছে অভিযোগ যে আন্দোলনকারীরা তাদের মারধর করছে এবং পুলিশ আইন প্রয়োগে নমনীয় ভূমিকা পালন করছে। সূত্র অনুযায়ী যদিও ঢাকার বিভিন্ন থানায় শ্রমিক লীগের সদস্যরা হামলা চালিয়ে আসছে, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবরোধের কারণে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যাতায়াতের সময় প্রচণ্ড ভোগান্তি শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত।
তবে আন্দোলনে ব্যবহৃত বিএনপির নেতাদের ছবির মাধ্যমে রাজনৈতিক প্রতীক এবং সংঘর্ষের সূত্রপাত একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি বিক্ষোভের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য বিদ্যমান বা রাজনৈতিক দলের নেতৃত্বাধীন হতে পারে এমন সন্দেহ সৃষ্টি করেছে। শ্রমিক লীগের এই কার্যক্রমে যারা হতাহত হয়েছেন এবং যারা আতঙ্কে রয়েছেন তাদের নিয়ে সমগ্র সমাজে একটি প্রশ্ন উঠছে, অবশেষে প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলা করবে কিভাবে? যেহেতু আন্দোলনকারীরা দেশের সরকারি আইন ও আদালতের আদেশ অমান্য করছেন, তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। বাংলাদেশের পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও সড়কে জনগণের চলাফেরা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ, যাতে তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে পুরনো এবং ত্রুটিপূর্ণ মিশরীয় বিমান আনার মাধ্যমে ১,১৬৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ মামলা করা হয়েছে। সম্প্রতি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলা শুনানির আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমাদের জানানো অনুযায়ী ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার থেকে বোরিং ৭৭৭-২০০ উড়োজাহাজ দুটি ভাড়া নিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। উড়োজাহাজগুলোর কয়েকটি সমস্যা হওয়ার কারণে ইঞ্জিন ভাড়া নেওয়া হয় এবং শেষে উড়োজাহাজটির জন্য ব্যাপক আর্থিক ক্ষতি হয়। তদন্তে দেখা গেছে এই প্রকল্পের মাধ্যমে যে অর্থ রাষ্ট্রের ক্ষতি হয়েছে তা যথেষ্ট বিপর্যয়কর। এভাবে বিমানের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা দেশের গণপরিবহন খাতে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার আশা যোগাতে পারে। জামিনের আবেদন খারিজ হওয়ার পাশাপাশি মামলার তদন্ত চালিয়ে যাওয়া হবে এবং অভিযোগপত্রে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেখানে কিছু আসামিকে অব্যাহতি দেওয়ারও আবেদন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী যোগেন্দ্রনাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এনজিওর কাছে ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার সরেজমিনে গেলে প্রধান শিক্ষক সাংবাদিকদের ছবি তুলেও ভিডিও ধারণে বাধা সৃষ্টি করেন এবং এক পর্যায়ে বিদ্যালয় থেকে পালিয়ে যান। কুষ্টিয়ার প্রতিনিধি নাজমুল হাসানের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। কুষ্টিয়ার কুমারখালীর যোগেন্দ্রনাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এনজিওর কাছে ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার সরেজমিনে গেলে প্রধান শিক্ষক সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও ধারণে বাধা সৃষ্টি করেন এবং এক পর্যায়ে বিদ্যালয় থেকে পালিয়ে যান। জেএন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা শ্রেণীকক্ষ তালাবদ্ধ অবস্থায় জানালা দিয়ে দেখা যায় ব্ল্যাকবোর্ডের জায়গায় দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা ও সার্বিক সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যানার লাগানো এবং টেবিলের ওপর বেশ কিছু ফাইলপত্র রাখা। খোঁজ নিয়ে জানা যায় ২০২২ সাল থেকে প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ মুখলিসুর রহমান শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ আর্থিক সুবিধা ভোগ করছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বা শিক্ষার্থীরা এই বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে রাজি হননি। অপরদিকে প্রধান শিক্ষকের নিকট শ্রেণীকক্ষে এনজিওর ব্যানার ও টেবিলে ফাইল রাখার বিষয়ে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর দেননি এবং ছবি তুলতে ও ভিডিও করতে গেলেও বাধা সৃষ্টি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক জানান, তিনি কুমারখালীতে সদ্য যোগদান করেছেন, যে কারণে বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলের মরণোত্তর বীর উত্তম খেতাব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এম এ জলিল মুক্তিযুদ্ধে বরিশালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অথচ স্বাধীনতার পর তাকে গ্রেপ্তার করে দীর্ঘ ৯ মাস কারাবরণ করতে হয়েছিল। ২৪ নভেম্বর রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজ তলায় বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। অনুষ্ঠানে মেজর হাফিজ বলেন, এম এ জলিল ছিলেন জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশপ্রেমিক। তিনি দেশের বিরুদ্ধে অন্যায় শাসক এবং জালিমের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তিনি আরও বলেন, বরিশালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বুঝতে পেরেছেন সেখানে বিভিন্ন বিভেদ বিদ্যমান। এখন ঐক্য গঠন করার সময় এসেছে।
মেজর হাফিজ বরিশাল বিমানবন্দর এম এ জলিলের নামে করার প্রস্তাব দেন ও যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের নামে ক্যান্টনমেন্ট না করার জন্য আহ্বান জানান। অন্য বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক ঐক্যের উপর জোর দেন। অনুষ্ঠান শেষে এম এ জলিলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবারে খেলার সংবাদ। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে খুলনা বিভাগে ২০৪ রানের জবাবে চট্টগ্রাম বিভাগ ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির মাধ্যমে ২২০ রান করে। এর ফলে চট্টগ্রাম প্রথম ইনিংসে ১৬ রানের লিড পাওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৬ রান করেছে। খুলনায় ৯ উইকেট হাতে রেখে ৪০ রানে এগিয়ে রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন খুলনা ২০৪ রানে অল আউট হয়। চট্টগ্রাম বিনা উইকেটে ৩১ রান করেছিল। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। দ্বিতীয় দিনে ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রাম খুলনার রান টপকে যায়। মডেল অর্ডারে উইকেটরক্ষক ইরফান শকুর ৪০ রান করেন এবং এনামুল হক আশিক ১২ রান করেন। খুলনার হয়ে মেহেদী হাসান ৬৫ রানে ৫টি এবং মাসুম খান ৩২ রানে ৪টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে খুলনার ওপেনার অমিত মজুমদার ১৮ রানে আউট হন। এনামুল হক ৩৭ রান করেন এবং নাইট ওয়াচম্যান আরিদুল ইসলাম শূন্যতে অপরাজিত আছেন। পাকিস্তানের সঙ্গে জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে ৮০ রানের বড় জয় পেল, যা তাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে জিম্বাবুয়ে ২০৫ রানের স্কোর গোলে এবং বৃষ্টির কারণে পাকিস্তানের মজবুত অবস্থানের অবসান ঘটিয়ে জয় তুলে নেয়। জিম্বাবুয়ের ব্যাটাররা যে কঠিন সময় পরিসংখ্যানের ভিত্তিতে ব্যর্থতা দেখিয়েছিল, সেই পরিস্থিতিতে সিকন্দার রাজা ব্যাট হাতে ৩৯ রান করার পাশাপাশি বল হাতেও ২ উইকেট নিয়ে দলকে জয়ের পথে সোজা করে ফেলেন। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। এটা ছিল পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে ক্রিকেটে একটি উল্লেখযোগ্য জয়, যা তারা ২০১৫ সালের পর প্রথমবারের মতো অর্জন করল। পাকিস্তানের ব্যাটিংয়ে দুর্বলতা স্পষ্ট হয়ে পড়েছিল যখন তারা মাত্র ৬০ রানে ৬ উইকেট হারায়। তাছাড়া বাবর আজমের অনুপস্থিতিতে দলের ব্যাটিংয়ে এক বিরাট শূন্যস্থান সৃষ্টি করেছিল। ম্যাচের শেষে ম্যান অফ দ্য ম্যাচ সিকন্দার রাজা তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সবার মনোযোগ আকর্ষণ করেন। এখন তাদের সামনে রয়েছে দ্বিতীয় ওয়ানডে, যেখানে তারা সিরিজের দখল নেওয়ার জন্য আরও একটি সুযোগ পাবে। রিয়াল মাদ্রিদ লেগানেসকে ৩-০ গোলে পরাজিত করে লা লিগায় তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে। কিলিয়ান এমবাপে প্রথমবারের শেষে একটি গোল করেন, যা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এরপর বিরতির পর পেদে বালবের্দে তার দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন একটি চমৎকার ফ্রি কিকে। জুড বেলিংহাম শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন, যেখানে তিনি একটি হেডে ফাঁকা জালে বল ফাটান। ম্যাচে রিয়াল মাদ্রিদ ১৬টি শট নিলেও লেগানেসের কোনো শট লক্ষ্য ছিল না। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। এই জয়ের ফলে রিয়ালের পয়েন্ট হলো ৩০, যা তাদেরকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে বার্সেলোনার পিছনে। ব্রাহিম দিয়াসের একটি শক্ত শট লেগানেসের গায়ে লাগে এবং ক্রসবারে লাগে। তারপর বল বেলিংহামের কাছে ফিরে আসে, যিনি এটি ফাঁকা জালে পাঠিয়ে দেন। এখন রিয়াল ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্র নিয়ে মোট ৩০ পয়েন্ট অর্জন করেছে এবং তারা বার্সেলোনার পিছনে রয়েছে, যাদের ৩৪ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে আর লেগানেস ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে। ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটি হতাশাজনক ফল ছিল, যেখানে দলের নতুন কোচ ভ্যালেন্টাইন অ্যামোরিমের অধীনে প্রথম জয় উপভোগ সম্ভব হয়নি। ম্যাচের শুরুতে মার্কাস র্যাশফোর্ডের দ্রুত গোলের মাধ্যমে ইউনাইটেড একটি ভালো অবস্থানে ছিল, কিন্তু স্বাগতিক ইপসউইচ টাউন কঠোর প্রচেষ্টা চালিয়ে ম্যাচে সমতা ফেরায়। এই সমতা ফেরানো গোলটি ৪৩তম মিনিটে যুক্তি এবং চেষ্টার ফল ছিল, যা ইপসউইচের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছিল। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। দ্বিতীয়ার্ধে উভয় দলের সবাই চেষ্টা করেছে গোল করতে, তবে কোনো দলই তা সফলভাবে করতে পারেননি। শেষ পর্যন্ত ১-১ ড্রয় সংক্ষিপ্ত হয়েছে ম্যাচটি, যা ইউনাইটেডের জন্য একটি নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। বর্তমানে ইপসউইচ টাউন ১২টি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগের ১৮ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ইউনাইটেড ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে। টেবিলের নিচের অংশে থাকা উভয় দলের জন্য এটি একটি কঠিন অবস্থান,
যা পরবর্তী ম্যাচগুলোর জন্য গুরুত্ব বহন করে। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।